ওকে, সো আমরা গতদিন দেখার চেষ্টা করছিলাম মূলত হচ্ছে কম্পিউটার বেসিক্স যেখানে আমরা মূলত দেখার চেষ্টা করেছিলাম যে একটা কম্পিউটার কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি বা তার আর্কিটেকচারাল কম্পোনেন্ট বা এমনিতে যদি হচ্ছে জেনারেল কম্পোনেন্ট যদি চিন্তা করি তাহলে সেই কম্পোনেন্ট গুলো কি কি নিয়ে হচ্ছে একটা কম্পিউটার আসলে তৈরি হয়। তার পরবর্তীতে আমরা মনে হয় লাস্ট শেষ করেছিলাম, আচ্ছা কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। তারপরে দেখেছিলাম কম্পিউটার অর্গানাইজেশন, তারপর ডাটা প্রসেসিং কিভাবে হয় এবং একটা কম্পিউটারে কি কি কম্পোনেন্ট গুলো থাকে। তো সেখানে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, হিউম্যানওয়্যার কি বা ডাটা বা ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসটায় দেখেছিলাম। আর ফাইনালি আমরা শেষ করেছিলাম খুব সম্ভবত কম্পিউটার জেনারেশন দিয়ে। আমরা দেখতে পাই যে কম্পিউটারে এখনো পর্যন্ত প্রায় 5টা জেনারেশন আমরা দেখি। সো টেকনোলজি চেঞ্জের সাপেক্ষে কম্পিউটার জেনারেশন গুলো কিভাবে ধীরে ধীরে একটা পর অন্য একটা জেনারেশন আসছে, সেখানে টেকনোলজিক্যাল কি কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জের কারণে আমরা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে চলে আসছি। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি লাস্ট ক্লাসে কভার করার চেষ্টা করেছিলাম। সো আমার ক্লাসে সাধারণত হচ্ছে আমি সবসময় যেটা করি, আগের ক্লাসে একটা রিক্যাপ থাকে, কারো যদি কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন, কোনো কুইরিজ যদি থাকে সেটা আমি প্রথমে হচ্ছে আলোচনা করার চেষ্টা করি। সো আপনাদের কোনো কিছু লাস্ট ক্লাসের কোনো কিছু আছে কিনা এরকম যে স্যার এই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারি না বা এই জিনিসটা যদি আবার একটা আলোচনা হতো তাহলে হয়তো ভালো হতো, এরকম কোনো বিষয় আছে কি? এটা জেনারেলি সবার জন্য, স্পেসিফিক্যালি কারোর জন্য নয়, সবার জন্য। স্যার হচ্ছে ওই আমরা তো ফাইলটা পাইনি, ফাইলটা পান নাই, ঠিক আছে, ওকে, এই জন্য হচ্ছে আমরা পড়াশোনা বাসায় ওইভাবে স্টাডি করতে করা পারিনি। হয়নি। এই ওকে জন্য ওকে হচ্ছে কোশ্চেন করতে পারতেছি না, যদি ঠিক থাকতো আছে, তাইলে যদি বুঝতে পারতাম তাইলে ওকে। করতে সো পারতাম। হোপফুলি নেক্সট ক্লাসে তাহলে আমরা অনেক অনেক কোয়েশ্চেন পাবো, আপনারা টপিকটা কভার করবেন, কারণ আজকের লেকচারটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, তাহলে আমি আজকের লেকচারে চলে যাচ্ছি। সো নেক্সট উইকে হয়তো এগুলো নিয়ে ফার্দার ডিসকাশন হবে। সো আমরা আজকে মূলত দেখার চেষ্টা করব হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারকে কিভাবে ক্লাসিফাই করা যায়। সো প্রথম কথা হচ্ছে আসলে কম্পিউটারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে। সো কি কি রকম ভাবে আমরা এরকম কম্পিউটারকে ক্লাসিফাই করতে পারি? সো বেসিক্যালি 3 রকম ভাবে হচ্ছে আমরা কম্পিউটারকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে বেসড অন অপারেটিং প্রিন্সিপল, সেকেন্ড ওয়ান ইজ বেসড অন অ্যাপ্লিকেশনস, কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এই কম্পিউটার গুলো ব্যবহৃত হবে। সো অপারেটিং প্রিন্সিপল বলতে বোঝানো হচ্ছে যে এটা আসলে কি ধরনের সিস্টেমে চলে। সিস্টেম বলতে আমরা ইলেকট্রিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক্যাল, না কি ধরনের, না ডিজিটাল মিডিয়ামে চলে। সো সেটা সাপেক্ষে হচ্ছে এই অপারেটিং প্রিন্সিপালটা আমরা বলছি, এটা কি অ্যানালগ না ডিজিটাল, কোন ধরনের কম্পিউটারের উপর ভিত্তি করে এটা আসলে কি ধরনের সিস্টেমের উপর এটা চলছে, সেটা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল। সেকেন্ড যেটা যেটা কোন টাইপের অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য এই কম্পিউটার, সো সেই ধরনের বেসিসে একটা ক্লাসিফিকেশন করা যায়। থার্ড ওয়ান হচ্ছে বেসড অন সাইজ এন্ড ক্যাপাবিলিটি। ওকে, এই 3 রকম ভাবে হচ্ছে আমরা মোটামুটি কম্পিউটারকে ক্লাসিফাই করতে পারি এবং সেগুলো হচ্ছে আমরা আজকে মূলত আলোচনায় দেখব যে কিভাবে কি রকম ভাবে ক্লাসিফাই করলে আসলে সেগুলোকে হচ্ছে আমরা করতে পারি। সো অ্যাকর্ডিং টু ফাংশন অর অপারেটিং প্রিন্সিপাল, ঠিক আছে, আমরা প্রথম যে ক্লাসিফিকেশনের কথা বললাম যে অপারেটিং প্রিন্সিপাল অনুযায়ী এক ধরনের ক্লাসিফিকেশন হয়। সো সেই ক্লাসিফিকেশন অনুযায়ী কম্পিউটারকে 3 রকম ভাবে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এন্ড হাইব্রিড কম্পিউটার। ওকে, সো ফাংশন অর অপারেটিং প্রিন্সিপাল অনুযায়ী আমরা 3 রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, সেকেন্ড ওয়ান ইজ ডিজিটাল কম্পিউটার এন্ড থার্ড ওয়ান ইজ হাইব্রিড কম্পিউটার। এখন যদি দেখার চেষ্টা করি অ্যানালগ কম্পিউটার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। সো অ্যানালগ কম্পিউটারের মধ্যে বলা হচ্ছে যে অ্যানালগ কম্পিউটারে ডাটাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি ইন দ্য ফর্ম অফ কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট হ্যাজ এ স্পেসিফিক ম্যাগনিটিউড, ঠিক আছে। মানে অ্যানালগ কম্পিউটারের মধ্যে আমরা ডাটাগুলোকে পাঠানোর চেষ্টা করি হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে বা ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিগন্যাল হিসেবে, যেখানে হচ্ছে একটা স্পেসিফিক ম্যাগনিটিউড থাকে। আর অ্যানালগ কম্পিউটার মেজার্স কন্টিনিউয়াস টাইপস অফ ডাটা, ঠিক আছে। সো এখানে ডাটাগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি আসে, ঠিক আছে, 1 2 3 4 এরকম ডিসক্রিট ভ্যালু হিসেবে না, কন্টিনিউয়াসলি আসে, ঠিক আছে। and uses a physical quantity such as electric current, speed, weight, এই জাতীয় ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে হচ্ছে আমরা এটাকে মেজার করি, যে ডাটাটা সেটাকে মেজার করি হচ্ছে এরকম ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে, যেমন ইলেকট্রিক কারেন্ট, স্পিড, ওয়েট, ঠিক আছে।
And these computers are mainly made of electrical devices like resistors, amplifiers, transistors. সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মজার বিষয় হচ্ছে এই যে এখানে যে ছবিগুলো আছে, একদম বাম দিকেরটা একটা ঘড়ি, বা মাঝখানেরটা হচ্ছে একটা স্পিডোমিটার, ডান পাশেটা একটা থার্মোমিটার, ঠিক আছে? সবগুলো দিয়ে আমরা আসলে কি করি? কিছু মেজার করি, রাইট? বাট স্যার। যদি মানে আমরা যে ডেফিনিশন দিচ্ছি, all these are computing or calculating device. কোনটা দিয়ে আমরা টেম্পারেচার ক্যালকুলেট করি, কোনটা দিয়ে আমরা স্পিড ক্যালকুলেট করি, কোনটা দিয়ে টাইম ক্যালকুলেট করি। সো ইন দ্যাট সেন্স দিস আর কম্পিউটার। যদি আমরা কখনো এদেরকে কম্পিউটার হিসেবে ট্রিট করি নাই, বা এরা যে কম্পিউটার সেটা আমরা আসলে কখনো ভাবিও নাই। বাট অ্যাকর্ডিং টু ডেফিনিশন, all these are computer and these are called analog computer. কেন এদেরকে অ্যানালগ কম্পিউটার বলছি? এই যে ঘড়ির কাঁটা ঘুরছে, ঠিক আছে? আমি যদিও বলছি একটা সেকেন্ড, এই যে 1 সেকেন্ড মানে 1 নাম্বার সেকেন্ড থেকে 2 নাম্বার সেকেন্ডে আসতেছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করছে, ঠিক আছে? 2 সেকেন্ড থেকে 3 নাম্বার সেকেন্ডে যখন আসতেছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতেছে। ঠিক সিমিলার ব্যাপার স্পিডোমিটারের মধ্যে 40 থেকে 50 এর দাগের মধ্যে যখন সে যাচ্ছে, এর মাঝে কিন্তু 41, 42, 43 যেগুলো সবই কিন্তু সে আছে, ঠিক আছে? বা আরো ফ্র্যাকশনাল ভ্যালু আমরা মেজার করতে পারি। সো ইটস এ কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে? থার্মোমিটারের ক্ষেত্রে ঠিক সেম, ঠিক আছে? এরকম আরো এক্সাম্পল আছে, ঠিক আছে? বাট মূল ব্যাপারটা হচ্ছে কি, তারা হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ম্যাগনেটিক সিগন্যাল, এই জাতীয় সিগন্যাল নিয়ে হচ্ছে কাজ করে, বা এখানকার ডাটাটা হচ্ছে এরকম কন্টিনিউয়াস সিগন্যাল আকারে আসে। সো এই জন্য আমরা তাদেরকে বলছি হচ্ছে অ্যানালগ কম্পিউটার। আশা করি বুঝাতে পেরেছি আমি। তো সেকেন্ডটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, বা নর্মালি আমরা যেটাকে কম্পিউটার হিসেবে বলে থাকি বা পরিচিত আমাদের সাথে যেটা। সো বেসিক্যালি ইটস এ ডিজিটাল কম্পিউটার। সো বলা হচ্ছে এ ডিজিটাল কম্পিউটার ওয়ার্কস উইথ ডাটা ইন টার্মস অফ ডিসক্রিট নাম্বার অর ডিজিট, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যা বা ডিজিট নিয়ে হচ্ছে সে কাজ করে থাকে। নর্মালি আমরা যে ডিজিটাল কম্পিউটার দেখি, সো সেই ডিজিটাল কম্পিউটারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি, বা সে কিভাবে কাজটা করে, গতদিনও মনে বলেছিলাম যে কম্পিউটারের মধ্যে আসলে আমরা যা কিছুই লিখছি যে বা যা কিছুই দিচ্ছি না কেন, আলটিমেটলি সেটা কনভার্ট হয়ে কি হচ্ছে, 0 বা 1 এই দুইটা নাম্বারের মধ্যে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? মানে ডিজিটের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং স্পেসিফিকলি দুইটা ডিজিটে। কারণ আমরা জানি কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া আর কিছু বুঝে না। বাইনারি সংখ্যা মিন্স 0 আর 1, এর বাইরে আর কোনো কিছু বুঝে না। এর বাইরে আমরা যা কিছুই লিখছি দিচ্ছি সবই আসলে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ওই 0 আর 1 এর মধ্যে। তো সেজন্য এই কথাটা বলা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ওয়ার্কস উইথ ডাটা ইন টার্মস অফ ডিসক্রিট নাম্বার অর ডিজিট। These numbers are used to perform arithmetic calculations. So যে গতদিন দেখিয়েছিলাম অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো হয়ে থাকে বা প্রসেসিং গুলো হয়ে থাকে। সো এই নাম্বারগুলোর মাধ্যমে হচ্ছে সকল ধরনের প্রসেসিং বা ক্যালকুলেশন গুলো হয়। And it make logical decision to reach a conclusion depending on the data they receive from the user. সো ইউজারের কাছ থেকে কি ধরনের ডাটা সে রিসিভ করেছে সেটার সাপেক্ষে হচ্ছে সে একটা লজিক্যাল ডিসিশনে আসে বা প্রসেসিংটা করে থাকে, ম্যানিপুলেশনটা করে থাকে বেসড অন দা ডাটা দে রিসিভ ফ্রম দা ইউজার। ওকে, সো এই গেল এক ধরনের ক্লাসিফিকেশন, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, বা আমরা নরমালি যেটার সাথে পরিচিত দ্যাট ইজ ডিজিটাল কম্পিউটার। বাট আমরা অ্যানালগ কম্পিউটারকে আমরা সচরাচর দেখি, বাট সেটা যে একটা কম্পিউটিং ডিভাইস বা একটা কম্পিউটার হতে পারে সেটা হয়তো আমরা ওইভাবে চিন্তা করে দেখিনি। যেগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে বাট কম্পিউটেশন করতেছে, অল দিস আর কম্পিউটার এন্ড দে আর বেসিক্যালি অ্যানালগ কম্পিউটার। সো এই ক্যাটাগরিতে আরেকটা থার্ড ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ওকে, সো হাইব্রিড আমরা জানি শঙ্কর মানে হচ্ছে যখন দুইটাকে যখন আমরা মিক্স আপ করি, এক বা একাধিক টাইপকে যখন মিক্স আপ করি তখন আমরা সেটাকে বলি হচ্ছে হাইব্রিড। সো এখানেও তাহলে হাইব্রিডের ব্যাপারটা কি, যেখানে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা জিনিসের সংযুক্ত আছে, সেজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। মানে সে কোনো জায়গায় অ্যানালগ সিগন্যালিংটা ব্যবহার করতেছে, আবার কোনো জায়গায় হয়তো ডিজিটাল সিগন্যালিংটা ব্যবহার করতেছে, বা কোনো জায়গায় অ্যানালগ কম্পিউটেশনটা ব্যবহার করতেছে, আবার কোনো জায়গায় হয়তো ডিজিটাল কম্পিউটেশনটা ব্যবহার করতেছে। তো এই জাতীয় সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে হাইব্রিড কম্পিউটার।
So বলা হচ্ছে hybrid computers help the user to exploit the machine's ability to process both continuous and discrete data. তার মানে এই জাতীয় সিস্টেমের মধ্যে আমি কন্টিনিউয়াস ডাটাকেও প্রসেস করতে পারি, ডিসক্রিট ডাটাকেও প্রসেস করতে পারি। ঠিক আছে? And these machines are generally used for scientific applications, and it is also used as a controlling device in an industrial process. ঠিক আছে? So বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করে থাকি। জাস্ট এখানে দুইটা ছবি দ্বারা দুইটা স্পেসিফিক জায়গা বোঝানো হয়েছে। যেমন বাম পাশের ছবিটা খুব কমনলি আমরা দেখে থাকি, ইটস এ ফুয়েল স্টেশন, রাইট? পেট্রোল পাম্পের ছবি। জি স্যার। পেট্রোল পাম্প থেকে আমরা যখন যে কোনো ধরনের তেলই নেই না কেন, সেটা ডিজেল হোক, অকটেন হোক, পেট্রোল হোক, যাই হোক না কেন, সেটা আমরা কিভাবে নেই? এই যে এরকম একটা পাইপের মাধ্যমে, রাইট? আমাদের যে গাড়ি করি সেখানে হচ্ছে এই জাতীয় একটা পাইপ করে দেওয়া হয়। তারপরে সেখান থেকে হচ্ছে আমরা যখনই হচ্ছে স্টার্ট করি, একটা মানে কাইন্ড অফ স্টার্ট বাটনের মতো, বা যখন প্রেস করি তখন হচ্ছে আমার ওয়েল আমার ইয়েটার মধ্যে, গাড়িটার মধ্যে চলে আসা শুরু করে। সো এই যে তেলটা আসতেছে, এটা কিন্তু কন্টিনিউয়াস ফ্লোতে আসতেছে, রাইট? সো সেখানে আমরা ডাটাটাকে বলতে পারি হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল বা কন্টিনিউয়াস ডাটা। সিগন্যালও বলার দরকার নেই, কন্টিনিউয়াসলি ডাটাটা আসতেছে। বাট এটা সাপেক্ষে কিন্তু আমরা একটা মেজারমেন্ট করতেছি, রাইট? এই যে খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল এত অ্যামাউন্টের ফুয়েল হচ্ছে অলরেডি ইন হয়েছে গাড়িটার মধ্যে, এবং এটা সাপেক্ষে ফর এক্সাম্পল একটা সার্টেন অ্যামাউন্টের ক্যালকুলেশন হয়েছে যে কত টাকা বিল হলো তার, রাইট? সো এটা কিন্তু আমরা খুব মানে কমনলি দেখি। বাট এখানে কিন্তু এট দ্য সেম টাইম এই যে বললাম গাড়িতে তেল যাচ্ছে, সেটা কি অ্যানালগ সিগন্যালিং বা অ্যানালগ প্রসেসিং। আবার এই ডিসপ্লে স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি এলইডি ডিসপ্লে, সেখানে কিন্তু আমরা ডিজিটের মাধ্যমে দেখতে পাচ্ছি, রাইট? সাপোজ 3.5 লিটার তেল সে নিয়েছে, তার সাপেক্ষে হয়তো ক্যালকুলেশন করলো 400 টাকার তেল সে নিয়েছে। এই যে ক্যালকুলেশনটা, এগুলো কিন্তু সব ডিজিটাল, রাইট? এবং ডিজিটাল ভ্যালু হিসেবেই কিন্তু আমরা স্ক্রিনটার মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে একই সাথে আমাদের অ্যানালগ ইয়েটা কাজ করছে, অ্যানালগ প্রসেসিং হচ্ছে, আবার ডিজিটাল প্রসেসিংও হচ্ছে। আবার ডান পাশের ছবিটার দিকে খেয়াল করেন, এটাও আমরা দেখে থাকি বিভিন্ন হসপিটালের মধ্যে, রাইট? বা ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড টেস্ট হয়, বা যেখানে হচ্ছে কোনো ক্রিটিক্যাল রোগীরা থাকে, যেখানে হচ্ছে আমরা রেগুলারলি হচ্ছে তার ভাইটাল সাইনগুলো মনিটর করি, তার হার্ট রেট, পালস, ঠিক আছে? এই সমস্ত জিনিসপত্রগুলো যখন আমরা মনিটর করি, সেক্ষেত্রে আমরা কি কাজ করি? তার বডিতে দেখা যায় যে তার বডি থেকে সিগন্যালটা নেওয়ার জন্য দেখা যায় কোনো একটা কিছু হচ্ছে তার বডির সাথে অ্যাটাচ করে দিই, রাইট? তার বুকের হার্ট রেট নেওয়ার জন্য বুকের এখানে হয়তো কোনো একটা কিছু অ্যাটাচ করে দিই, হাতের উপর একটা কিছু অ্যাটাচ করে দিই। সো সেখান থেকে আমরা পালস নেওয়ার চেষ্টা করি, হার্ট রেট নেওয়ার চেষ্টা করি। সো তখন আবার সেই জিনিসটা হচ্ছে একটা ডিজিটাল স্ক্রিনে, এখানে যেটা দেখানো হচ্ছে, এটা ডিজিটাল স্ক্রিনের মধ্যে হচ্ছে সেই তথ্যটা আমরা ডিজিটালি দেখতে পাই। যেমন তার হার্ট রেট হচ্ছে 80, ঠিক আছে, বা পালস হচ্ছে 97, ঠিক আছে? তারপরে হচ্ছে তার প্রেশার ফর এক্সাম্পল 120 বা 130/70। সো এরকম কিছু জিনিসপত্র আমরা দেখতে পাই। কিন্তু এগুলো আসতেছে কিভাবে? আমার বডি থেকে যে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে, সেটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল যাচ্ছে, রাইট? ইলেকট্রিক্যাল ওয়্যার বলি বা যে কেবলটাই বলি না কেন, যেটা আমার বডির সাথে অ্যাটাচ হয়েছে, সেটার মাধ্যমে কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল যাচ্ছে এই পার্টিকুলার মেশিনটার মধ্যে। আর এই মেশিনটা তখন তারপরে সেটাকে প্রসেস করে আমাকে ডিসপ্লে স্ক্রিনের মধ্যে যে জিনিসটা দেখাচ্ছে, সেটা একটা ডিজিটাল ভ্যালু। মানে এখানেও একই রকম ভাবে আমরা বোথ ডিজিটাল ইনফরমেশন প্রসেস করছি, অ্যানালগ ইনফরমেশনকেও, অ্যানালগ ডাটাকেও প্রসেস করছি, ঠিক আছে? সো এই জাতীয় সিস্টেমগুলোকে আমরা বলি হচ্ছে, বা এই জাতীয় যে কম্পিউটারগুলো, সো ইটস এ কম্পিউটিং ডিভাইস। অল দিজ আর কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে? কম্পিউটারের সাপেক্ষে যখন আমি বলবো, তখন সব কিন্তু এগুলো কিন্তু এক একটা কম্পিউটার, ঠিক আছে? এবং এরা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, কারণ এটার মধ্যে আমি একই সাথে অ্যানালগ ডাটা নিয়ে কাজ করতেছি, ডিজিটাল ডাটা নিয়েও কাজ করতেছি। জি স্যার, এই দুইটা মিশ্রণ আছে দুইটার ভিতরেই। দুইটার ভিতরে এই দুইটা জিনিসই একই সাথে কাজ করছে। সো আমি আশা করি অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার অ্যাজ ওয়েল অ্যাজ হাইব্রিড কম্পিউটার, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কোনটা আসলে অ্যানালগ কম্পিউটার, কোনটা আসলে ডিজিটাল কম্পিউটার দেখে, বা তার প্রসেসিং জিনিসপত্রগুলো দেখে আমরা সেটা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে। ওকে, সো এইটা যদি আমরা মোটামুটি বুঝে থাকি, তাহলে আমি এখন চলে যেতে চাই হচ্ছে নেক্সট ক্লাসিফিকেশনটা। আচ্ছা, সো নেক্সট ক্লাসিফিকেশনটা আমরা বলার চেষ্টা করতেছি কি, পারপাস অর অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার।
ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু পারপাস অর অ্যাপ্লিকেশন। সো এই অনুযায়ী কম্পিউটারকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল পারপাস, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস। সো জেনারেল পারপাস আর স্পেশাল পারপাস, তাহলে সেগুলো একটু দেখার চেষ্টা করি, কাকে জেনারেল পারপাস বলতেছে আর কাকে বা স্পেশাল পারপাস বলতেছে। তো জেনারেল পারপাস কম্পিউটার, এখানে ছবি দেখে খুব ইয়ে হয়ে গেল, যেটা আমরা নর্মালি যেটা ব্যবহার করি, বা জেনারেল পারপাস বলতে বোঝাচ্ছে আমরা সচরাচর যেটা দেখি বা ব্যবহার করি, সেটাই হচ্ছে জেনারেল পারপাস। সো বৈশিষ্ট্যগুলো আসলে কি বলা হচ্ছে, দিস কম্পিউটার আর ডিজাইন টু সলভ এ ওয়াইড ভ্যারাইটি অফ প্রবলেমস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। মানে অনেকটা যে সব জানতার মতো আর কি, তারা সবকিছুই পারবে, কিন্তু সব জানতার সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে কি, সে কোনো কিছুই ভালোভাবে জানে না, জানে অল্প অল্প জানে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই কম্পিউটার গুলো আসলে সেই কোয়ালিটির, তারা অনেক ধরনের কাজ করতে পারে, বাট কোনো কাজই খুব বড় আকারের কোনো কাজ তারা করতে পারে না। সো এই জন্য আমরা বলতেছি হচ্ছে জেনারেল পারপাস। ঠিক আছে, বলা হচ্ছে দিস কম্পিউটারস আর ডিজাইন টু সলভ এ ওয়াইড ভ্যারাইটি অফ প্রবলেমস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। বিভিন্ন ফিল্ডের বিভিন্ন রকম প্রবলেম তারা সলভ করতে পারে বা কাজ করতে পারে। And the hardware and the software of such system are adaptable totally different environments. আচ্ছা, তার মানে বিভিন্ন রকমের যে বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করতেছে, যখন যে টাইপের প্রবলেম নিয়ে কাজ করবে তারা ওই অনুযায়ী হচ্ছে সেই সিস্টেম এনভায়রনমেন্টটা তখন অটোমেটিক্যালি সেটার জন্য অ্যাডাপ্টেবল হয়ে যাবে বা অ্যাডাপ্ট করে নিতে পারবে সে এনভায়রনমেন্টটাকে। ঠিক আছে, and these computers are used for different, these computers are used, okay, so আমার মনে হয় সবাইকে মিউট করে দেওয়া উচিত। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে দেন হচ্ছে এ করবেন। ওকে, সো বলা হচ্ছে দিস কম্পিউটারস আর ইউজড ফর ডিফারেন্ট পারপাস লাইক ইনভেন্টরি কন্ট্রোল, রেকর্ড কিপিং, অ্যাকাউন্টিং, পেরোল। আচ্ছা, মানে যে কোনো ধরনের, মনে করেন আমরা যে সমস্ত কম্পিউটার গুলো ব্যবহার করছি, ফর এক্সাম্পল আমি এখন একটা পাওয়ার পয়েন্ট রান করছি, আপনাদের ক্লাস কন্ডাক্ট করছি, আমি হয়তো একটা মুভি দেখতে পারি। সো মুভি যখন দেখবো তখন কিন্তু এই সফটওয়্যার বা এই পুরো এনভায়রনমেন্টটা থাকবে না, তখন একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট চলে আসবে, একটা মুভি প্লেয়ার রান করবে। ঠিক আছে, বা আমি হয়তো ইন্টারনেট ব্রাউজিং করব, তখন কিন্তু আবার দেখা যাবে যে এইটা হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তখন আমি একটা ব্রাউজিং উইন্ডোতে চলে যাব, টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট আমি তখন সেখানে সেট আপ হয়ে যাবে আমার কম্পিউটারটার মধ্যে। সেরকম ওয়াইড ভ্যারাইটি অফ ফিল্ডে আমি কাজ করতে পারি, সেটার সাথে সাথে কিন্তু আমার সফটওয়্যার সিস্টেম বা হার্ডওয়্যার সিস্টেম সেটাকে কিন্তু সে সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারে, যে আমার এখন এনভায়রনমেন্টটা কি কি ধরনের কাজ আমি করব সেখানে। এবং বলা হচ্ছে এই যে জেনারেল পারপাস কম্পিউটার গুলো বিভিন্ন টাইপের কাজের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, যেমন এখানে সবগুলোই মোটামুটি ইয়েতে মানে বিজনেস পারপাসে বলা হয়েছে, যে ইনভেন্টরি কন্ট্রোল, রেকর্ড কিপিং, অ্যাকাউন্টিং, পেরোল, এগুলোর জন্য ব্যবহৃত হতে পারে। সো আমি বাসায় যে কম্পিউটার ব্যবহার করতেছি, ইটস এ জেনারেল পারপাস কম্পিউটার, আপনি বাসায় যেটা ব্যবহার করতেছেন ইটস এ জেনারেল পারপাস কম্পিউটার। ঠিক আছে, সো নরমালি আমরা যে সমস্ত কম্পিউটার গুলো দেখে থাকি সবই হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার। তাহলে সেই স্পেশাল পারপাস কোনগুলো সেটাকে একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সো এখন চলে আসি স্পেশাল পারপাস কম্পিউটার। সো বলা হচ্ছে দিস কম্পিউটার সিস্টেমস আর ইউজড অনলি ফর স্পেসিফিক পারপাস অর অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো এই ডেফিনিশনটা থেকে আসলে তাদের কাজটাও আসলে আমরা অনেকটুকু ক্লিয়ার করে ফেলতেছি, তারা আসলে একটা স্পেসিফিক পারপাস বা একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্যই হচ্ছে এই পার্টিকুলার কম্পিউটার গুলোকে তৈরি করা হয়, এবং ওই পার্টিকুলার পারপাস বা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা ছাড়া এই কম্পিউটারটাতে আর অন্য কোনো কিছু রান করে না। এখন তাহলে আপনি আপনার কম্পিউটারের সাথে ওইটাকে চিন্তা ম্যাচ করে দেখেন, অথবা আমরা দুই একটা এক্সাম্পল দেখে আসি। বলা হচ্ছে দিস কম্পিউটারস হ্যান্ডেল এ ভেরি ন্যারো ক্যাটাগরিজ অফ ডাটা প্রসেসিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তার মানে হচ্ছে তার মধ্যে আমরা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনেরই অনেক সফিস্টিকেটেড বা অনেক ন্যারো ডাটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি। যেমন এখানে একদম ডান পাশে যে ছবিটা, সেটা দিয়ে খেয়াল করেন, এটা কি পরিচিত কোনো ছবি বলে মনে হয়? বলা হচ্ছে বায়োমেডিক্যাল এক্স-রে ইনস্ট্রুমেন্ট ইউজড অনলি ফর এক্স-রে।
জি স্যার, এটা হসপিটালে দেখা হয়েছে আচ্ছা। মনে হয়। ECG machine which is used for ECG test. জি স্যার। ঠিক আছে, সো এরকম আপনি ওই মনে করেন এমআরআই বা সিটি স্ক্যান, ঠিক আছে, এরকম আরো অনেক সফিস্টিকেটেড টেস্ট আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালগুলোতে করে থাকি। তো সেগুলোতে আমরা আসলে কি করি বলতেছি এমআরআই মেশিন বা সিটি স্ক্যান মেশিন, বাট কম্পিউটিং বা কম্পিউটারের সাপেক্ষে ইটস বেসিক্যালি এ কম্পিউটার, নাথিং এলস। ঠিক আছে, সো এটা আসলে একটা কম্পিউটার, বাট ইটস এ স্পেশাল পারপাস কম্পিউটার, যেটার মধ্যে শুধুমাত্র ওই এমআরআই ছাড়া আর কোনো কিছুই করা হয় না, বা এমআরআই এর যে প্রসেসিং, একটা এমআরআই স্ক্যান করার জন্য যে প্রসেসিং, শুধুমাত্র ওই কম্পিউটারটার মধ্যে শুধুমাত্র এবং কেবলমাত্র ওই প্রসেসিং ক্যাপাবিলিটিটুকুই দেওয়া হয়েছে। একটা সিটি স্ক্যান মেশিনের মধ্যে শুধুমাত্র একটা সিটি স্ক্যান যখন আমরা করতেছি, একজন মানুষের মাথাটাকে যখন স্ক্যান করছি বিভিন্ন রকম ভাবে, সেটাকে কিভাবে প্রসেস করতে হবে, সেখানে আমি যখন ইমেজগুলো যখন পাচ্ছি সেটাকে সে কিভাবে প্রসেস করবে, সেই সফিস্টিকেটেড অ্যানালাইসিসটাই হচ্ছে এই ক্যাপাবিলিটিটুকুই শুধুমাত্র হচ্ছে ওই মেশিনটার মধ্যে দেওয়া হয়েছে, আর কোনো ধরনের ক্যাপাবিলিটি তার মধ্যে দেওয়া হয়নি। তার কারণ ওই প্রসেসিংটুকু করতে তার যে পরিমাণ টাইম লাগে, যা তার যে পরিমাণ হার্ডওয়্যার সফটওয়্যার প্রয়োজন হয়, আর অন্য কোনো কিছু আসলে তার মধ্যে রান করার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, বা তাকে আমি তৈরি করেছি হচ্ছে শুধুমাত্র ওই পার্টিকুলার প্রসেসিংটুকু করার জন্য। যেমন বাম পাশের ছবিটা দেখেন, ঠিক আছে, এটা মনে করেন একটা ভলকানো মনিটরিং। ঠিক আছে, একটা আগ্নেয়গিরি হচ্ছে আমি মনিটর করছি, একটা আগ্নেয়গিরিতে কখন কি ধরনের ইয়ে হচ্ছে, কখন অগ্নুৎপাত হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি মনিটর করা দরকার হয়। সেখানে কিন্তু আর অন্য কোনো কিছু রান করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, বা মনে করেন আবহাওয়া অধিদপ্তর, যে কিন্তু হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে ওয়েদার ফোরকাস্ট করার চেষ্টা করতেছি, ওয়েদারটাকে মনিটর করার চেষ্টা করতেছি। বা মনে করেন একটা স্যাটেলাইট, ঠিক আছে, এটা স্যাটেলাইট স্টেশনে যে সমস্ত কম্পিউটার গুলো থাকে, অল আর স্পেশাল পারপাস। সেটার মধ্যে কিন্তু আমি কম্পিউটার গেমস খেলি না, আর কি বলে ইন্টারনেট ব্রাউজিংও করি না, কেননা সেখানে আমরা যে ধরনের ডাটা প্রসেসিং করি, ঠিক আছে, সেটার মধ্যে অন্য কোনো কিছু করার কোনো সুযোগ থাকে না। বা ওইখানে আমরা ওই মেশিনগুলো তৈরি করি হচ্ছে এমন ভাবে, এমন সব ফ্যাসিলিটিস দিয়ে, এমন সব অ্যাপ্লিকেশন দিয়ে, যেটা দিয়ে শুধুমাত্র আমরা ওই স্পেসিফিক কাজটাই করতে পারবো, বা ওই স্পেসিফিক কাজটুকুই করব। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার। সো আমি আশা করি স্পেশাল পারপাস কম্পিউটার বলতে আমরা কি বোঝাচ্ছি বা কাদেরকে আমরা স্পেশাল কম্পিউটার বলবো ক্লিয়ার মোটামুটি। সো এইটা চলে গেল আমাদের সেকেন্ড ক্যাটাগরির যে ক্লাসিফিকেশন, সেটা আমরা দেখতে পেলাম। এখন চলে আসি আমাদের থার্ড ক্লাসিফিকেশন। থার্ড ক্লাসিফিকেশনটা আমরা বলার চেষ্টা করতেছি অ্যাকর্ডিং টু সাইজ এন্ড ক্যাপাবিলিটিস বা ক্যাপাসিটি। ঠিক আছে, তার মানে আমার কম্পিউটার সাইজ এবং ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমরা আরেক ধরনের ক্লাসিফিকেশন করতে পারি, এবং এই ক্লাসিফিকেশন অনুযায়ী বেসিক্যালি আমরা কম্পিউটারকে 4 রকম ভাবে ভাগ করি। সেটা কি কি? ফার্স্ট ওয়ান ইজ সুপার কম্পিউটার, second one is mainframe computer, third one is mini computer, and fourth one is microcomputer or personal computer. ঠিক আছে, মানে মাইক্রো কম্পিউটার যেটা, সেটাই মূলত হচ্ছে পার্সোনাল কম্পিউটার। সো এই ক্লাসিফিকেশন অনুযায়ী আসলে যে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তাহলে দেখি ফার্স্টে সুপার কম্পিউটার কি আসলে। সো বলা হচ্ছে supercomputers are used for problems requiring complex calculations. মানে সুপার কম্পিউটারের মধ্যে আমরা যে ধরনের কাজ করি, সফিস্টিকেটেড কাজগুলো করার চেষ্টা করি সুপার কম্পিউটারের মধ্যে, এবং সাধারণত সেখানে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন, and they are applied to the solution of very complex and sophisticated scientific problems and for national security purposes of some advanced nations.
বৈশিষ্ট্যগুলো আগে দেখে নিই একে একে, তারপরে হচ্ছে এক্সাম্পল বলবো বা কোথায় দেখতে পাই সেগুলো বলবো। আগে বৈশিষ্ট্যগুলো বুঝে নেই। থার্ড ওয়ান ইজ বিকজ অফ দেয়ার সাইজ এন্ড এক্সপেন্স সুপার কম্পিউটারস আর রিলেটিভলি রেয়ার। নাই বললেই চলে, হাতে গোনা কয়েকটা সুপার কম্পিউটার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে আছে। সো বলা হচ্ছে সুপার কম্পিউটারস আর ইউজড বাই ইউনিভার্সিটিজ, গভর্নমেন্ট এজেন্সিজ এন্ড লার্জ বিজনেসেস। বাংলাদেশের কোথাও সুপার কম্পিউটার নাই, ইউনিভার্সিটিতেও নাই, গভর্নমেন্ট এজেন্সিতেও নাই, আর লার্জ বিজনেসেও নাই। ঠিক আছে, and they are generally used in the mapping of human genome, forecasting weather, etc. applications. ঠিক আছে, সো এই ধরনের পারপাসে আমরা সুপার কম্পিউটার গুলোকে ব্যবহার করে থাকি। আর তাদের বৈশিষ্ট্যগুলো কি, যেটা বললাম যে তাদের মাধ্যমে হচ্ছে আমরা অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন এবং সফিস্টিকেটেড ক্যালকুলেশন করার চেষ্টা করি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড সায়েন্টিফিক প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে একটা নাম দেওয়া হয়েছে এক্সাম্পল ক্রে এক্সএমপি। এটা আগে ছিল, যেমন সুপার কম্পিউটারকে আমরা অন্যভাবে বলতে পারি দ্য মাইটিয়েস্ট কম্পিউটার। ঠিক আছে, and they are most expensive and they can process billion of instructions in a second. কয়েক বিলিয়ন ইনস্ট্রাকশন তারা প্রতি সেকেন্ডে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল এই ছবিটার দিকে তাকান, এই ছবিটার দিকে যদি আমরা তাকাই এটা কি দেখা যাচ্ছে বলতে পারবো? এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? টানেল স্যার। কার্নেল না টানেল? টানেল। Okay, no, it's not a tunnel, it's a computer. Okay, so জি স্যার। কিভাবে কম্পিউটার স্যার? it's a computer and it's a supercomputer. এটা চায়নার তৈরি বা চায়না হচ্ছে এই মুহূর্তে এটাকে ওন করতেছে। এটার নাম হচ্ছে তিয়ানহি 2। ওকে, সো আজকে হচ্ছে মানে নিজের কৌতূহল থেকে এই তিয়ানহি 2 নাম দিয়ে হচ্ছে একটু সার্চ করে দেখবো, বা সুপার কম্পিউটার নাম দিয়ে একটু সার্চ করে দেখবো। ঠিক আছে, সো এই যে বিশাল মানে টানেলের মতো দেখতে মনে হচ্ছে, বেসিক্যালি ইটস এ কানেক্টেড। ঠিক আছে, অল দিস আর কানেক্টেড কম্পোনেন্ট। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের প্রসেসর বা প্রসেসিং ক্যাপাবিলিটি সম্পন্ন ইকুইপমেন্ট গুলো দিয়ে হচ্ছে এই পুরো কম্পিউটারটা তৈরি। এটা একটা কম্পিউটার যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইটস এ সুপার কম্পিউটার। ওকে, সো আমরা ওই যে গতদিন যে কম্পিউটার জেনারেশনের যে এগুলো দেখছিলাম, যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, আমরা বলছিলাম যে এগুলো অনেক বড় সাইজে, অনেক বড় হয়ে থাকে, বড় বড় রুমের প্রয়োজন হয়। সো সেই দিক থেকে এটাকে যদি চিন্তা করি, এটার বৈশিষ্ট্য অনেকটুকুই ওইটার মতো, বাট এইটার প্রসেসিং ক্যাপাবিলিটি বা প্রসেসিং আমাদের যে প্রথম দিককার যে কম্পিউটার ছিল ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, সেটার সাথে কয়েক হাজার কয়েক লক্ষ গুণ ফাস্টার, বা তার প্রসেসিং ক্যাপাবিলিটি কয়েক লক্ষ গুণ হচ্ছে বেশি। ওকে, যদিও এটার জন্য কিন্তু আমাদের লার্জ রুম লাগতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য বা দেখতে সুপার কম্পিউটার কিরকম সেই জিনিসটা। সেকেন্ড আমরা চলে আসি সেকেন্ড ক্লাসিফিকেশন, যেটা মেইন ফ্রেম কম্পিউটার। সো বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, তাহলে বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারস ক্যান সাপোর্ট hundreds or thousands of users, handling massive amount of input, output and storage. তার মানে এবার বোঝার চেষ্টা করেন, এরপরে ছোট যে ক্যাটাগরি সেটাতে আমরা বলতেছি যে সে একই সাথে থাউজেন্ডস অফ ইউজারকে সাপোর্ট করতে পারে, হ্যান্ডলিং ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইনপুট, আউটপুট এন্ড স্টোরেজ, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে সুপার কম্পিউটারের অবস্থাটা কি? ওকে, সো দিস আর মেইন ফ্রেম কম্পিউটারস, যেটা একই সাথে হচ্ছে থাউজেন্ডস অফ ইউজারকে সাপোর্ট দিতে পারে, ম্যাসিভ অ্যামাউন্টের ডাটা ইনপুট, আউটপুট এবং প্রসেসিং করতে পারে, and they provide greater processing speed, okay, greater and high speed of storage, large variety of input output device, multi-programming and time sharing. অনেকগুলা টার্ম এখানে চলে আসছে, এগুলো একটু বোঝার চেষ্টা করি।
সো গ্রেটার প্রসেসিং স্পিড বা হাই অ্যামাউন্ট অফ স্টোরেজ, এটা আসলে হয়তো বোঝানো ওইভাবে তেমন কিছু নাই, মানে তার স্টোরেজ ক্যাপাবিলিটি অনেক বেশি এবং সে অনেক স্পিডে কাজ করতে পারে, সে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন টাইপের। হ্যালো, সাব্বির মাইক্রোফোন অফ করো সাব্বির। ওকে। সো সবাই যখন জয়েন করবেন আপনারা হচ্ছে মিউট করে হচ্ছে জয়েন করবেন, তাহলে হচ্ছে প্রবলেমটা থাকবে না। আমি জানি অনেকে হয়তো জয়েন করতেছেন, জয়েন করার পরে হচ্ছে এই গ্লিচটা হচ্ছে, তারপরে মাইক্রোফোনটা অফ করে ফেলছেন। এটার একদম অপশনই আছে শুরুতে, আমরা যখন মোবাইল দিয়ে যখন লগ ইন করি নিচের দিকে দুইটা দেখবেন যে অপশন আছে, একটা হচ্ছে আপনার ভিডিও অফ করে আপনি জয়েন করবেন, অডিওটাকেও অফ করে জয়েন করতে পারেন, ঠিক আছে? তাহলে হচ্ছে এই প্রবলেমটা হবে না। ওকে, সো যেখানে ছিলাম আমরা, আচ্ছা, সো বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে সে হচ্ছে ইনপুট আউটপুট নিতে পারে বা দিতে পারে। আর মাল্টি প্রোগ্রামিং মানে এই টাইপের মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের প্রোগ্রামিং করতে পারি বা বিভিন্ন টাইপের প্রোগ্রাম সে সাপোর্ট করে, ঠিক আছে? তারপর হচ্ছে টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং মানে বলতে কি বোঝায়, যে এই যে বললাম থাউজেন্ডস অফ ইউজার, তাহলে তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি কিভাবে। সো এক একজন ইউজারকে আমি একটা সার্টেন টাইমে হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছি, সবাইকে হয়তো একসাথে আমার দেওয়া লাগছে না, বা সবাই হয়তো একই সাথে আমার কাছে রিকোয়েস্ট করছে না অ্যাক্সেস করার জন্য। সো এরকম একটা টাইম শেয়ারিং মিডিয়ামে হচ্ছে তাদেরকে হচ্ছে আমি অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করি বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর বলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার্স আর ইউজড normally as e-commerce servers which handles transactions over the internet, ঠিক আছে? মানে এই যে মেইন ফ্রেম কম্পিউটার গুলো মূলত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভার হিসেবে, ঠিক আছে? সার্ভার গুলোর বৈশিষ্ট্যই হচ্ছে তারা হচ্ছে এরকম থাউজেন্ডস অফ ইউজার্স কে সাপোর্ট দিতে পারবে একই সাথে, ঠিক আছে? এবং এই কারণে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার গুলো হচ্ছে এই জাতীয় সার্ভার হিসেবে ব্যবহৃত হয়, আচ্ছা? সো বলা হচ্ছে মেইন ফ্রেম আর অলসো ইউজড অ্যাজ এ ই-কমার্স সার্ভার্স হ্যান্ডলিং ট্রানজাকশনস ওভার দ্য ইন্টারনেট। সো সাধারণত তাদের কমিউনিকেশনটা বা ট্রানজাকশনটা হয়ে থাকে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? আর এই জাতীয় কম্পিউটার গুলোর প্রসেসিং স্পিড বা সিপিইউ স্পিড কিরকম, বলা হচ্ছে অ্যারাউন্ড 600 মিপস। মিপস বলতে কি বোঝায়, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এটা সংক্ষিপ্ত ফর্মটাই হচ্ছে মিপস, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। 1 মিলিয়ন কত, 10 লাখ, রাইট? তাহলে এবার চিন্তা করেন 600 মিলিয়ন মানে ইন্টু 10 লাখ, এবং 6000 লাখ ইনস্ট্রাকশন পার সেকেন্ডে তারা এক্সিকিউট করতে পারে। 600 মিপস টু 10,000 মিপস, এই টাইপের ইনস্ট্রাকশন তারা প্রতি সেকেন্ডে হচ্ছে এক্সিকিউট করে। আর যখন সুপার কম্পিউটার বলেছিলাম যে বিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এই টাইপের ক্যাপাবিলিটি সম্পন্ন হচ্ছে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার গুলো, ওকে? এবং দুই একটা এক্সাম্পল নাম এখানে দেওয়া হয়েছে, ইউনিভ্যাক 1180, সাইবার 170, এই টাইপ, ওকে? সো মেইন ফ্রেম কম্পিউটার গুলো দেখতে কিরকম সেগুলো এখানে দুই একটা ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি, আচ্ছা? সো এগুলো কিন্তু সাইজে বেশ বড়ই, ঠিক আছে? একেবারে যে ছোট ব্যাপারটা মোটেও সেরকম না, ঠিক আছে? and they can process data at a very high speed, যেটা আগে স্লাইডটার মধ্যে দেখালাম যে 600 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এটা আমরা আসলে হয়তো এখানে মুখে বলছি, এটা আসলে বোঝানো সম্ভব না কতটা ফাস্ট। ওই যে প্রথম দিন বলেছিলাম ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, সো এরকম পিকো সেকেন্ডের মধ্যে হচ্ছে তারা হচ্ছে রেজাল্ট গুলো আমাদেরকে প্রডিউস করে দেয়। So বলা হচ্ছে they are less expensive than সুপার কম্পিউটার, definitely they are less expensive, কারণ সুপার কম্পিউটার সেগুলো হচ্ছে মানে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের হচ্ছে ইনভেস্টমেন্ট। সো বেসিক্যালি মেইন ফ্রেমটাই হচ্ছে বড় আকারের, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনস গুলো ব্যবহার করে, আচ্ছা? সো দে আর বেসিক্যালি ইউজড ফর প্রসেসিং লার্জ অ্যামাউন্ট অফ ডাটা। সো কি টাইপের ডাটা সেটাও বললাম, যে ই কমার্স ট্রানজাকশন, যেখানে হচ্ছে হাজার হাজার ইউজার একই সাথে হচ্ছে ওই পার্টিকুলার সার্ভারটাতে অ্যাক্সেস করে বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য, ওকে? সো এখন চলে আসি আমরা থার্ড ক্যাটাগরি। So third category is known as mini computers. So
মিনি কম্পিউটার কাদেরকে আমরা বলতেছি, বা মিনি কম্পিউটার আমরা সাধারণত দেখেছি যদিও, ঠিক আছে। সো বলা হচ্ছে দে আর ফিজিক্যালি স্মলার, লেস এক্সপেন্সিভ and have small storage capacity compared to the mainframe. So compared to mainframe, তাদের সাইজ, কস্ট, স্টোরেজ সবকিছুই হচ্ছে কম, ঠিক আছে। সাইজে ছোট, তারপর হচ্ছে এক্সপেন্সের ক্ষেত্রে তুলনামূলক কম প্রাইসে পাওয়া যায়, এবং একই সাথে সাথে যেহেতু কম প্রাইসে পাচ্ছি, সাইজ ছোট, তার ক্যাপাসিটিটাও কিন্তু রিলেটিভলি হচ্ছে কম compared to a mainframe computer. So they are ideally suited for processing tasks that do not require access to huge volume of stored data. So এই ধরনের ক্ষেত্রে তাদেরকে আমরা ব্যবহার করি যেখানে হচ্ছে হিউজ ভলিউম অফ ডাটা নিয়ে আমার একসাথে কাজ করা লাগে না, ঠিক আছে। একসাথে যদি আমার স্মল ভলিউমের ডাটা নিয়ে কাজ করতে হয় তখনই হচ্ছে আমি মিনি কম্পিউটারে যাব, আর একসাথে যখন লার্জ ভলিউম অফ ডাটা নিয়ে কাজ করার প্রয়োজন হয় তখন আমাকে যেতে হয় মেইন ফ্রেম কম্পিউটারে। ওকে, বলা হচ্ছে some of the larger and expensive mini computers are capable of supporting a number of terminals in time sharing mode. So এই কথাটা কি বলার চেষ্টা করছি, সো মেইন ফ্রেমের মধ্যে আমরা যেটা বললাম যে থাউজেন্ডস অফ ইউজারকে আমি একসাথে সাপোর্ট দিতে পারি। সো এইখানে মিনি কম্পিউটারের মধ্যে আমরা এই নাম্বার অফ ইউজার তুলনামূলক অনেক কম মেইন ফ্রেমের তুলনায়, কিন্তু মিনি কম্পিউটারের মধ্যে আমরা একসাথে অনেকগুলো ইউজারকে সাপোর্ট দিতে পারি ওই সিমিলারলি টাইম শেয়ারিং মোডে, ঠিক আছে, যে এক একজন এক এক টাইমে ব্যবহার করবে। সো সেগুলোকে আমরা বলি হচ্ছে মিনি কম্পিউটার। এবং এই জাতীয় কম্পিউটারগুলোর সিপিইউ স্পিড কত বলা হচ্ছে 10 to 30 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, ঠিক আছে। সো এইখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে নরমালি আমরা যে সমস্ত কম্পিউটারগুলো ব্যবহার করি, সো অল দিস আর মিনি কম্পিউটার। যদিও এগুলো আমরা এখন যে ভার্সনটা ব্যবহার করতেছি they are also mini computer as well as micro computer, ঠিক আছে। বাট একটু মানে এই মাইক্রো কম্পিউটার আসার আগে যে ভার্সন গুলো আমরা ব্যবহার করতাম বেসিক্যালি দে আর মিনি কম্পিউটার। সো এই জন্য মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার দেখতে প্রায় একই রকম মনে হতে পারে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে লাস্ট যে ভার্সনটা সেটাতে আমি চলে আসছি, যে মাইক্রো কম্পিউটার, ঠিক আছে, which are commonly known as PC or personal computer. So personal computer এর সংক্ষিপ্ত ফর্মই হচ্ছে PC. So they refers to a type of computer system that was designated for use by a single person. Okay, so এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো কম্পিউটারের কথা বলেছি সবই হচ্ছে মাল্টি ইউজার, যে একটা মেশিনই অনেকজন ইউজার ব্যবহার করবে। যদিও আমরা এখন যে মাইক্রো কম্পিউটার ব্যবহার করি সেটাও কিন্তু একাধিক পার্সন ব্যবহার করতে পারে, রাইট? এটা আমরা জানি তো নাকি? আমরা এখন যে সমস্ত কম্পিউটারগুলো ব্যবহার করি এগুলো কি একাধিক ইউজার ব্যবহার করতে পারে? স্যার এনি দিক দিয়ে এটা কি পারে? পারলে স্যার কিভাবে? পারে স্যার। কিভাবে বলেন দেখি? স্যার যে এনি ডিস্ক একটা অপশন আছে, অ্যাপস আছে, এটার মাধ্যমে একজনটা একজন ইউজ করতে পারে। না, একজনেরটা আরেকজন ইউজ করার কথা বলছি না, একটা কম্পিউটার একাধিক ইউজার ব্যবহার করবে সেটা বলছেন। আচ্ছা, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে শেয়ারিং, আমি শেয়ারিং এর কথা বলছি না। একই কম্পিউটারই উইদাউট শেয়ারিং একজন এক এক টাইমে ব্যবহার করবে। সো আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে ইউজার ক্রিয়েট করতে পারি, রাইট? সো সেটাই হচ্ছে মাল্টি ইউজার সিস্টেম। এখনকার কম্পিউটার বা এখনকার অপারেটিং সিস্টেম গুলো এমন ভাবে ডেভেলপ করা যে সেগুলো সবগুলোই হচ্ছে মাল্টি ইউজারকে সাপোর্ট করে। বাট আগে কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম ছিল না। আগে একটা কম্পিউটার মানে নর্মালি হচ্ছে একজন ইউজারই ব্যবহার করতে পারতো, ঠিক আছে। অপারেটিং সিস্টেম এরকম মাল্টি ইউজার সাপোর্ট ছিল না। বাট ওই যে মেইন ফ্রেম কম্পিউটারের কথা বললাম বা হচ্ছে সুপার কম্পিউটার, সেখানে কিন্তু একই সাথে একাধিক ইউজার হচ্ছে ইউজ করে থাকে কম্পিউটারগুলোকে। সিমিলারলি মিনি কম্পিউটারও মাল্টি ইউজার সিস্টেম। বাট এই যে মাইক্রো কম্পিউটারের কথা বলতেছি, দে আর বেসিক্যালি ডিজাইন্ড ফর এ সিঙ্গেল পার্সন, মানে একজন সিঙ্গেল ইউজার ব্যবহার করবে, ঠিক আছে।
So notebook or laptop computers are used by people who need the power of a desktop system, but also portability. ঠিক আছে, সো এই মাইক্রো কম্পিউটার বলতে আসলে কোনগুলো কি বোঝাচ্ছি? সো সেই এক্সাম্পল গুলো এখানে চলে আসছে, একে একে দেখেন। যেমন ল্যাপটপ, ঠিক আছে, এটা হচ্ছে একটা মাইক্রো কম্পিউটার, ওকে, বা পার্সোনাল কম্পিউটার। হচ্ছে সেই ল্যাপটপের কথাই বলা হচ্ছে যে এইটা আসলে এমন একটা কম্পিউটার যেটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার, বা আমরা যে মিনি কম্পিউটার দেখলাম সেইটারই হচ্ছে একটা পোর্টেবল ভার্সন আমরা পাচ্ছি হচ্ছে নোটবুক বা ল্যাপটপের মধ্যে। ওকে, ল্যাপটপের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। আবার আরেকটা হতে পারে কি হ্যান্ডহেল্ড পিসি, বা যেটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে পিডিএ। পিডিএ এর ফুল ফর্মটা কি? পোর্টেবল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, পোর্টেবল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ, সেটাও কিন্তু আরো স্মলার সাইজ, বাট তার মধ্যে এই টাইপেরই কিছু ক্যাপাবিলিটি হচ্ছে আমরা লিমিটেড আকারে দিয়ে থাকি। ওকে, আর বলা হচ্ছে দ্য ব্রেইন অফ এ মাইক্রো কম্পিউটার ইজ দ্য মাইক্রো প্রসেসর। ওকে, সো মাইক্রো প্রসেসর শব্দটা আমরা গতদিন কম্পিউটার জেনারেশনের মধ্যে দেখছিলাম যে মাইক্রো প্রসেসর হওয়ার কারণেই আমরা এটাকে বলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। আচ্ছা, মাইক্রো প্রসেসর হওয়ার কারণেই হচ্ছে আমরা তাদেরকে বলতেছি হচ্ছে মাইক্রো কম্পিউটার। এই জন্য বলা হচ্ছে দ্য ব্রেইন অফ এ মাইক্রো কম্পিউটার ইজ দ্য মাইক্রো প্রসেসর। কারণ সেখানে প্রসেসরটা সাইজ এত ছোট হয়ে গেছে, সেটাকে আমরা নামকরণ করেছি হচ্ছে মাইক্রো প্রসেসর হিসেবে। এক্সাম্পল দেখেন, বলা হচ্ছে আইবিএম পিসি। ঠিক আছে, মানে আমরা নর্মালি যে আইবিএম মেশিন গুলো ব্যবহার করি, যদি আমরা সব হচ্ছে কি মেশিন ব্যবহার করি, এটাকে আমরা বলি হচ্ছে মানে হাইব্রিড মেশিন আর কি। ঠিক আছে, অ্যাসেম্বল করা মেশিন। আমরা প্রসেসর ব্যবহার করতেছি একটা কোম্পানির, মাদারবোর্ড ব্যবহার করতেছি অন্য একটা কোম্পানির, কিবোর্ড ব্যবহার করতেছি অন্য একটা কোম্পানির। সো ইটস এ হাইব্রিড মেশিন। বাট ওই যে এখানে যেটা বলা হচ্ছে আইবিএম পিসি, সো এটা মানে হচ্ছে পুরো জিনিসটা, পুরো সিস্টেমটাই হচ্ছে আইবিএম এর বা অ্যাপলের ম্যাকিনটস বা ম্যাক। ম্যাক বলতে বোঝা হচ্ছে ম্যাকিনটস। ঠিক আছে, সো এই মেশিন গুলোকে আমরা বলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। ওকে, সো এখানে ছবিগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো একদম নিচে যেটা লেফটমোস্ট যেটা, এটা তো আমাদের নর্মাল ডেস্কটপ মেশিন, যেটাকে আমরা নর্মালি মাইক্রো কম্পিউটার বলি। উপরে যেটা বা মাঝখানে যেটা আছে, এটা কি আসলে পরিচিত হওয়ার কথা আপনাদের, কেউ বলতে পারে এটা কি? স্যার ম্যাকবুক। নো, ইটস নট ম্যাকবুক, ইটস প্যাড। জি স্যার, ইটস এ প্যাড। ঠিক আছে, সো আইপ্যাড যদি অ্যাপলের যদি হয়ে থাকে বা ম্যাকের যদি হয়ে থাকে, সেটা আইপ্যাড। বাট শুধু যে ম্যাকেরই হবে নট নেসেসারি, যে কোনো ইয়ে ব্র্যান্ডেরই হচ্ছে প্যাড আছে। আচ্ছা, সো সেই প্যাড আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্যাড। সো এই প্যাডকে আমরা বলতেছি হচ্ছে ডিজিটাল পোর্টেবল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ। সো ইটস অ্যান এক্সাম্পল অফ পিডিএ। ডান পাশে যেটা, সেটা আসলে কি? মোবাইল ফোনের মতো দেখতে, তাই না? বা নর্মালি আমাদের মোবাইল ফোন। মোবাইল আমরা যদি মোবাইলের কথা যদি বলি বা সেলফোনের কথা যদি বলি, সেলফোনের অ্যাকচুয়াল কাজ কি কেউ বলতে পারবো? আসলে সেলফোনের কাজ কি? কল করা স্যার, যোগাযোগ করা, একজন আরেকজনের সাথে ফোনে যোগাযোগ করা, ফোনে তাই না? যোগাযোগ। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মোবাইল ফোনের অ্যাকচুয়াল কাজ। বাট এখন আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, সেটার কাজটা কি শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ? না স্যার, সেটা কিন্তু আর এটার মধ্যে সীমাবদ্ধ না। সেটার মধ্যে আমি মোটামুটি বিভিন্ন ধরনের বলতে যাদের মধ্যে হচ্ছে এগুলো করা যায়, যে সমস্ত মোবাইলগুলোর মধ্যে আপনার মনে করেন অফিসের কাজও আপনি করে ফেলতে পারেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে অফিসের বিভিন্ন ধরনের অ্যাপস আপনি রান করতে পারেন, অফিসিয়াল কাজগুলোও করে ফেলতে পারেন। এরকম প্রচুর পরিমাণ মোবাইল আছে যেগুলোর মধ্যে হচ্ছে এই টাইপের সাপোর্ট পাওয়া যায়। ঠিক আছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে পিডিএ। ঠিক আছে, যেমন ব্ল্যাকবেরি মোবাইল বা হচ্ছে স্যামসাং এরও এরকম বেশ কিছু মোবাইল আছে, বা হচ্ছে আইফোনেরও কিছু সার্ভিস আছে। সো কম বেশি এই টাইপের প্রচুর মোবাইল আছে যেগুলোর মধ্যে হচ্ছে এই টাইপের বেশ কিছু
সার্ভিস পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে আমরা এই শুধুমাত্র সেলফোনের নর্মাল যে সার্ভিস এটার বাইরে আমরা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজও করতে পারি, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে পোর্টেবল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা পিডিএ। ঠিক আছে, সো এই সবগুলোই কিন্তু আসলে এক একটা মাইক্রো কম্পিউটার, এই সবগুলোকে আমরা বলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। সো তারপরে চলে আসি এই যে মাইক্রো কম্পিউটার, এটার একটা স্পেশাল ভার্সন যেমন ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ বলতে আমরা আসলে কি বুঝি? বলা হচ্ছে এ পোর্টেবল কম্প্যাক্ট কম্পিউটার দ্যাট ক্যান রান অন এন ইলেকট্রিক্যাল ওয়াল আউটলেট অর এ ব্যাটারি ইউনিট। ঠিক আছে, সো আমি এটা চাইলে পাওয়ার সাপ্লাই দিয়ে রান করতে পারি অথবা একটা ব্যাটারি দিয়েও রান করতে পারি। ঠিক আছে, সো অল কম্পোনেন্টস ইনক্লুডিং কিবোর্ড মাউস আর ইন ওয়ান কম্প্যাক্ট ইউনিট। আচ্ছা, সো আমরা যদি ডেস্কটপের সাথে যদি চিন্তা করি, ডেস্কটপের মধ্যে যা যা কিছু আছে সবকিছুই আমার কিবোর্ড ল্যাপটপের মধ্যে আছে, কিবোর্ড মাউস ডিভিডি রম থেকে শুরু করে সকল কিছুই। ঠিক আছে, সো এই পুরো জিনিসটাকে একটা কম্প্যাক্ট ইউনিট হিসেবে হচ্ছে নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাপটপ। সো বলা হচ্ছে ইউজুয়ালি মোর এক্সপেন্সিভ দ্যান এ কম্পারেবল ডেস্কটপ। ঠিক আছে, তার যে কম্পারেটিভ ডেস্কটপ যে ভার্সন সেটার চেয়ে তুলনামূলক এটা একটু কস্টলি হয়ে থাকে, এবং এটাকে আমরা সামটাইমস বলে থাকি হচ্ছে নোটবুক হিসেবে। ঠিক আছে, সো ল্যাপটপ যেটা নোটবুক বেসিক্যালি একই জিনিস। আচ্ছা, এখন চলে আসি আরো দুই একটা টার্মিনোলজি আমরা এখানে পেয়েছিলাম, সেইগুলা কি একটু বোঝার চেষ্টা করি। যেমন ফার্স্টেই সার্ভার। সো আমরা যখন ইন্টারনেটে যোগাযোগ করি মোস্ট অফ দ্য টাইম আমরা দুইটা টার্ম পাই, একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। সো সেই সার্ভার আসলে কি? সো সার্ভার বলতে বোঝানো হচ্ছে যে সার্ভারস আর ডিজাইনড টু সাপোর্ট এ কম্পিউটার নেটওয়ার্ক that allows you to share files, application software, hardware, এবং হার্ডওয়্যার বলতে কি বোঝানো হচ্ছে such as printer and other network resources। সেখানে বেশ কতগুলো টার্মিনোলজি আছে, ওয়ান্স अगेन সেগুলো একটু বোঝার চেষ্টা করি। হচ্ছে সার্ভারটা তাহলে ব্যবহৃত হয় কোথায়? একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে। নরমালি কিন্তু আমরা সার্ভারকে দেখতে পাবো না, তাহলে সার্ভারকে পাবো হচ্ছে কোথায়? যেখানে হচ্ছে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আমরা সার্ভারকে পাবো। সেখানে সার্ভার কি কাজ করে? সার্ভার অ্যালাউজ ইউ টু শেয়ার ফাইলস, সফটওয়্যার, হার্ডওয়্যার, এই সব কিছু শেয়ারিং এ সে সহায়তা করে বা ইনফরমেশন শেয়ারিং এ সে হচ্ছে সহায়তা করে। তাহলে সে কিভাবে কাজ করে দেখেন, একটা সার্ভারের সাথে এরকম অনেকগুলা ক্লায়েন্ট যুক্ত থাকে বা কানেক্টেড থাকে। ঠিক আছে, সো মেইন ফ্রেমস পার্সোনাল কম্পিউটারস ক্যান বি ইউজড অ্যাজ এ সার্ভার। সো নর্মালি হচ্ছে আমরা মেইন ফ্রেম কম্পিউটার গুলোকে ব্যবহার করি সার্ভার হিসেবে, বাট লিমিটেড স্কেলে যদি আমার সার্ভারটা যদি সাইজ যদি ছোট হয় তাহলে একটা পার্সোনাল কম্পিউটার দিয়েও হচ্ছে আমি এরকম একটা সার্ভার সেট আপ করতে পারি। ঠিক আছে, বাট মেইনলি তারা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার মতো ক্যাপাসিটি সম্পন্ন কম্পিউটার দিয়ে হচ্ছে আমরা সার্ভার গুলোকে তৈরি করে থাকি। সার্ভারের কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? প্রথম কথাই বলা হচ্ছে ডিজাইন টু বি কানেক্টেড টু ওয়ান অর মোর নেটওয়ার্কস। সো সে একটা মেশিন মানে একসাথে তো অনেক ক্লায়েন্টের সাথে তো কানেক্টেড থাকতেছেই, এট দ্য সেম টাইম সে একাধিক নেটওয়ার্কের সাথেও কানেক্টেড থাকতে পারে, মানে একটা সার্ভার অনেকগুলো নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। দ্য মোস্ট পাওয়ারফুল সিপিইউস আর অ্যাভেলেবল, মানে এই টাইপের সার্ভারের মধ্যে অনেক পাওয়ারফুল সিপিইউ গুলো রান করে। ঠিক আছে, বলা হচ্ছে মাল্টিপল সিপিইউ আমার এখানে থাকতে পারে, যেটা হচ্ছে শেয়ার করে কোন একটা পার্টিকুলার টাস্ককে প্রসেস করার জন্য। ঠিক আছে, এবং এগুলোতে থাকে হচ্ছে লার্জ মেমোরি এবং স্টোরেজ, তার সাথে থাকে হচ্ছে হাই স্পিড কমিউনিকেশন ক্যাপাবিলিটিস। ঠিক আছে, কেননা যেহেতু হচ্ছে নেটওয়ার্ক এনভায়রনমেন্টে, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশন ক্যাপাবিলিটিটা অবশ্যই হায়ার রেঞ্জের মধ্যে হতে হবে। আর তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, দে অলওয়েজ ওয়েট ফর এ রিকোয়েস্ট ফ্রম ওয়ান অফ দ্য ক্লায়েন্টস। ঠিক আছে, তো এই যে ক্লায়েন্ট গুলোর কথা বললাম, তারা তাহলে ক্লায়েন্টের জন্য কি কাজ করে থাকে? ক্লায়েন্ট গুলোর কাছ থেকে তারা কোনো রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতে থাকে। যখনই কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে কোনো রিকোয়েস্ট আসে, সে তৎক্ষণাৎ ওই রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য চলে যায় বা প্রসেস করে ওই ক্লায়েন্টকে হচ্ছে তার যে ডিজায়ার্ড ইনফরমেশন অর রিসোর্স সেটা প্রোভাইড করার চেষ্টা করে। সো বলা হচ্ছে সার্ভ ক্লায়েন্ট রিকোয়েস্ট দেন রিপ্লাইজ উইথ রিকোয়েস্টেড ডাটা টু দ্য ক্লায়েন্ট, যে কথাটা মাত্র বললাম।
So a server may communicate with other servers in order to serve a client request. ঠিক আছে? So যদি ক্লায়েন্টের কাছ থেকে এমন একটা রিকোয়েস্ট আসে যেটা এই মোমেন্টে এই পার্টিকুলার ক্লায়েন্ট সার্ভার সার্ভ করতে পারছে না, সে তখন দেখা যায় যে তার সাথে কানেক্টেড অন্য একটা সার্ভারের সাথে কমিউনিকেট করে, যাতে করে ওই পার্টিকুলার সার্ভারের কাছ থেকে সে ওই ইনফরমেশনটা নিয়ে এসে তার কাছে যে ক্লায়েন্ট রিকোয়েস্ট করছিল তাকে যাতে সার্ভ করতে পারে। ওকে, এই জন্য হচ্ছে সে তখন ওই পার্টিকুলার ক্লায়েন্টের বা এইভাবে হচ্ছে সে তখন অন্যান্য সার্ভারদের সাথে কমিউনিকেশন করে কোন একটা পার্টিকুলার ক্লায়েন্টকে সার্ভ করে। সো বলা হচ্ছে এ সার্ভার ইজ এ সোর্স হুইচ সেন্ডস রিকোয়েস্ট টু ক্লায়েন্ট টু গেট নিডেড ডাটা অফ ইউজার্স। ঠিক আছে, সো তারা হচ্ছে বিভিন্ন ইউজারের যে সমস্ত ডাটাগুলো প্রয়োজন তার জন্য একটা সোর্স হিসেবে কাজ করে থাকে, যেগুলা বিভিন্ন রিকোয়েস্ট হচ্ছে আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে থাকি। সো আই থিংক সার্ভার কি, কোথায় দেখতে পাই, তার বৈশিষ্ট্য কেমন, সেই জিনিসগুলো আমরা মোটামুটি একটা ধারণা করতে পেরেছি। সো এইটা যদি পেয়ে থাকি, এটার সাথে রিলেভেন্ট ক্লায়েন্টের অনেকগুলো তথ্য অলরেডি সার্ভার আলোচনা করতে গিয়ে আলোচনা করে ফেলেছি। বলা হচ্ছে ক্লায়েন্ট অলওয়েজ ইনিশিয়েটস রিকোয়েস্ট টু সার্ভার্স। ঠিক আছে, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করে সার্ভার তখন রেসপন্স করে। তার মানে কি, ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে সবসময় রিকোয়েস্ট গুলো আসে, বা ক্লায়েন্ট মেশিন হচ্ছে সবসময় রিকোয়েস্ট ইনিশিয়েট করে। তারপরে দে ওয়েটস ফর দ্য রিপ্লাই, কার থেকে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে, সার্ভারের কাছ থেকে, এবং তার পরবর্তীতে রিসিভস দ্য রিপ্লাইস ফ্রম দ্য সার্ভার। ঠিক আছে, সার্ভার তখন যখন ডাটাটা পাঠায় অ্যাজ এ রিপ্লাই, সে তখন এটাকে রিসিভ করে, তার জন্য যে জিনিসটার জন্য রিকোয়েস্ট করছে সে তখন এটাকে রিসিভ করে, তখন সে ওটাকে প্রসেস করার চেষ্টা করে। সো ইউজুয়ালি কানেক্টস টু এ স্মল নাম্বার অফ সার্ভার্স এট ওয়ান টাইম। সো একটা পার্টিকুলার ক্লায়েন্ট মেশিন একটা সার্ভারের সাথেই মোটামুটি একটা সার্টেন টাইমে কানেক্টেড থাকে, বাট একাধিক মেশিনের সাথেও বা একাধিক সার্ভারের সাথেও সে কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে, বাট সেটা যদিও থাকে, এটা অবশ্যই একটা স্মল নাম্বার, সেটা হয়তো 2টা 3টা এরকম হতে পারে। এট আ টাইম সে এরকম 2-3টা সার্ভারের সাথে কানেক্টেড থাকতে পারে। তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, usually interacts directly with end users using any user interface such as graphical user interface. So এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে সে হচ্ছে এন্ড ইউজারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। সো তাহলে ক্লায়েন্ট কে আর এন্ড ইউজার কি, এরকম একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। স্যার এতক্ষণ পর্যন্ত যেটা বুঝতেছিলাম যে সার্ভারের কাছে রিকোয়েস্ট করে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট তো মনে হয় আমি, কিন্তু না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি এন্ড ইউজার। তাহলে ক্লায়েন্টকে সেই জিনিসটা জানার বিষয় চলে আসে। তাহলে আমার যে ইনফরমেশন গুলো বা আমি রিকোয়েস্ট করতেছি, সেই রিকোয়েস্ট আবার ক্লায়েন্টের মাধ্যমে সার্ভারের কাছে যাচ্ছে, তাহলে সেই ক্লায়েন্ট কে? সো বেসিক্যালি আমরা যখন সার্ভারের কাছে, বা সার্ভার বলতে আসলে আমরা কি বুঝি আসলে, এতক্ষণ পর্যন্ত তো অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললাম। কেউ বলতে পারবো সার্ভার, 2-একটা সার্ভারের নাম, যে স্যার এটা মনে হয় একটা সার্ভার? ইন্টারনেট সবাই কম বেশি ব্যবহার করি, আমরা ইন্টারনেট কিভাবে ব্যবহার করি একটু বলতে স্যার পারবো? অ্যামাজন স্যার, আমরা ইআরপি আমরা ইন্টারনেট কিভাবে ব্যবহার করি, এটা কেউ বলতে পারবো? স্যার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এটা কমিউনিকেশন লিংক। আপনি অ্যাজ এ এন্ড ইউজার, আপনি হচ্ছেন এন্ড ইউজার, বলেই দিলাম। আপনি কিভাবে ইন্টারনেট ব্যবহার করেন? স্যার ডাটা দিয়ে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি। ডাটা দিয়ে সেই জিনিসটা না, সেটা তো হচ্ছে আমি আসলে ওই ডাটাটাকে অ্যাক্সেস করার জন্য হচ্ছে একজনের কাছ থেকে অ্যাক্সেসিবিলিটিটা আসলে নিচ্ছি, যে আমি ইন্টারনেট অ্যাক্সেস করব। ঠিক আছে, এই জন্য হচ্ছে আইদার ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছি, অথবা মোবাইল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমি আসলে অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটা নিচ্ছি, আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, সো বেসিক্যালি আমি যেটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে আমি যদি ইন্টারনেট ব্যবহার যদি করতে চাই, আমাকে লাগে হচ্ছে একটা ব্রাউজার, রাইট? আমি হয়তো গুগল ক্রোমে গিয়ে কোনো একটা কিছু ব্রাউজ করি,
অথবা মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করি, অথবা মাইক্রোসফট এজ এর মধ্যে গিয়ে হচ্ছে কোনো কিছু ব্রাউজ করি। হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা গুগল, কোনো একটা কিছু সার্চ করার জন্য, হতে পারে কোনো একটা নিউজ পোর্টাল, হতে পারে কোনো একটা মুভি সাইট। যা কিছুই ব্রাউজ করি না কেন, আমাকে কিন্তু অবশ্যই কোনো একটা ব্রাউজারের সাপোর্ট নেওয়া লাগে, রাইট? ব্রাউজার ছাড়া কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না, ঠিক আছে? যদিও মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, বাট এই অ্যাপস গুলো আলটিমেটলি কিন্তু ওই ব্রাউজারের মতোই কাজ করে, ঠিক আছে? সো এই যে ব্রাউজার, এটাকে আমি বলছি হচ্ছে আমার ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট মেশিনটা বা এই ব্রাউজারটা আমি যেই ওয়েবসাইটটার নাম দিচ্ছি অ্যাড্রেস বারে, ফর এক্সাম্পল www.facebook.com, এই অ্যাড্রেসটা যখন আমি লিখছি ব্রাউজারের মধ্যে, তার মানে আমার ব্রাউজারের মধ্যে আমি কি ইনফরমেশন দিচ্ছি, তার সাথে আমি ইন্টারেক্ট করতেছি যে আমি ফেসবুকের সার্ভারে যেতে চাই, ঠিক আছে? কেন সার্ভারে যেতে যাচ্ছি? ফেসবুকে আমি যাচ্ছি মানে কি, ফেসবুকের সার্ভারে আমার যে তথ্য আছে সেটা আমি অ্যাক্সেস করতে চাই। এই যে আমি আমার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছি, বা হচ্ছে এক ফ্রেন্ডের টাইমলাইনে যাচ্ছি, একটা কমেন্ট করতেছি, আলটিমেটলি আমি আসলে কি করছি, ফেসবুকের সার্ভারে গিয়ে হচ্ছে, ওই যে ফেসবুকের সার্ভারে কিন্তু আমার ফ্রেন্ডের ইনফরমেশনটাও স্টোর করা আছে। সো তার এখানে গিয়ে হচ্ছে আমি অ্যাক্সেস নিচ্ছি, বা তার এখানে আমি কিছু একটা লেখার চেষ্টা করতেছি, আলটিমেটলি সেটা তার সার্ভারে গিয়ে, কার সার্ভারে? ফেসবুকের সার্ভারে গিয়ে। সো সেই জন্য এই কথাটুকু বললাম যে আমি আসলে যখন ইন্টারাক্ট করি, এই যে ক্লায়েন্ট আমার ব্রাউজার হচ্ছে রিকোয়েস্ট করতেছে ফেসবুকের সার্ভারে, তারপরে ফেসবুকের সার্ভার থেকে হচ্ছে আমার কাছে রিপ্লাই আসে, বা আমার ফ্রেন্ডের কি বলে প্রোফাইলটা আসে, আমি সেখানে একটা কমেন্ট করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে অ্যাজ এ রিপ্লাই আসে। আমি যখন ওই ফ্রেন্ডের প্রোফাইলটা যখন ক্লিক করি, তার মানে আমি তার কাছে রিকোয়েস্ট করতেছি যে আমি ওই পেজটাতে যেতে চাই। সো তখন হচ্ছে তার ওইখান থেকে রিপ্লাই আকারে ওই পার্টিকুলার আমার ফ্রেন্ডের রিপ্লাইটা, পেজটা হচ্ছে আমার এখানে একটা রিপ্লাই আকারে আসে। তখন দেখা যায় যে আমি একটা কমেন্ট করি। সো ব্যাপারটা হচ্ছে এইভাবে হয়ে থাকে। সো দ্যাট মিনস আমি হচ্ছে ইন্ড ইউজার, আর আমার ক্লায়েন্ট হচ্ছে কে, বা ক্লায়েন্ট সার্ভার মেকানিজমের ক্লায়েন্ট হচ্ছে কে, আমার ব্রাউজার। আর সার্ভার হচ্ছে কে, যেই পার্টিকুলার ডোমেনে www দিয়ে আমি যেটাই লিখতেছি সেটাই হচ্ছে আমার সার্ভার আসলে। সো গুগলেও যখন আমি কোনো একটা কিছু সার্চ করি, আসলে আমি গুগলের সার্ভারে যাই। ফর এক্সাম্পল আমি একটা নিউজ পোর্টাল খুব কমনলি ইউজ করি, বাংলা নিউজ বা বিডি নিউজ। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা সার্ভার। যে অ্যাড্রেসটা লিখতেছি আসলে একটা সার্ভারের অ্যাড্রেস আমি লিখতেছি, ঠিক আছে? ডোমেইন অ্যাড্রেস যেটা, সেটা আসলে একটা সার্ভারের অ্যাড্রেস। সো সেখান থেকে তখন হচ্ছে আমার ডাটাটা আমার জন্য আসে। সো আশা করি এই জিনিসগুলো মোটামুটি আমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে, মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নতুন লেকচার আজকে